সবকিছু নিজের হাতের মুঠোয় রাখতে চায়। দল যেভাবে বলে সেভাবে চালাবে। ধরেন ভাই ভিডিও করা লাগবে না, এমনি বসেন, এমনি বসেন। যে থানা, একটা থানা হচ্ছে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করা একটা প্রতিষ্ঠান। ইউনো হচ্ছে ওখানকার স্থানীয় প্রশাসনের আরেকটা ডিপার্টমেন্ট। একজন নাগরিক যদি ভুক্তভোগী হয়, খুনের শিকার হয়, চুরির ঘটনায় পড়ে, সে থানায় অভিযোগ করতে যাবে। থানার কাজ হচ্ছিল যে তার অভিযোগটা নিয়ে সেটা তদন্ত করা, সেটা নিয়ে কাজ করা। কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার বাস্তবতায় একটা জিডি করতে গেলেও খোঁজে সে আওয়ামী লীগ করে কিনা, বিএনপি করে না অন্য কোনো দল করে। বিশেষ করে সরকারি দলের বাইরে তার জিডিও অনেক ক্ষেত্রে নেওয়া হয় না। যদি তার পরিবারের কাউকে রেপও করে তাও অনেক ক্ষেত্রে মামলা নেয় না, যদি সে ওখানকার উপজেলা চেয়ারম্যান, এমপি টেমপি তাদের কোনো কাছের লোকজন হয়। তাহলে এটা কিন্তু থানার কাজ না। এই যে পুলিশ বলেন, ইউনো বলেন, এমপি মন্ত্রী থেকে শুরু করে সমস্ত পর্যায়ের জনপ্রতিনিধি, তাদের বেতন দেয় আমার আপনার কন্ট্রিবিউশনের মাধ্যমে। আচ্ছা, আপনি যে জুতা কিনেন, শেভ করতে যে ব্লেড কিনেন, আপনি যে শার্ট কিনেন, প্রত্যেকটা পদে পদে আপনি ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, আপনি জানেন না। যেমন এই ধরনের একটা শার্টের কথা যদি কম্পেয়ার করেন, বাটন বানায় এক কোম্পানি, সুতা বানায় আরেক কোম্পানি, কাপড় তৈরি করছে আরেক কোম্পানি, আবার পুরো প্যাকেজিংটা করছে আরেক কোম্পানি। সব কোম্পানি কিন্তু সরকারকে একটা ভ্যাট দিয়েছে, এবং ভ্যাটটা খরচটা কিন্তু যখন দেখছে যে তার এই শার্টটা বানাতে 200 টাকা খরচ পড়ছে, সে তখন কিন্তু দামটা ঠিক করে দেয় 250 টাকা। খরচ কিন্তু আপনার মাথায় উঠাই দিয়েছে। সেটা আপনি আমি জানি না, নগদ দিচ্ছি না, কিন্তু অজান্তেই প্রতিদিন যার যেরকম খরচ সেই অনুযায়ী কেউ লক্ষ লক্ষ টাকা ভ্যাট দিচ্ছে, কেউ হাজার হাজার টাকা ভ্যাট দিচ্ছে, কেউ শত শত টাকা ভ্যাট দিচ্ছে। এই ভ্যাট ট্যাক্সের টাকাই হচ্ছে একটা দেশ চলে, দেশের উন্নয়ন হয়, দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। আমরা যারা ইসলাম ধর্মের মানুষ বা অন্য ধর্মের মানুষ, যারা সব ধর্মই ন্যায় বিচারের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে থাকার কথা বলে, তো আমরা পুলিশ কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের কিন্তু জনগণের প্রতি দায় থাকা উচিত ছিল অনেক বেশি। যে তার এই যে বেতনের টাকা, সে তার ছেলেকে, ভাই ভিডিও করা লাগবে বন্ধ করুন, সে যে আপনার ছেলেকে খাওয়ায়, এসব লাইভ করা লাগবে না, সে তার স্ত্রীকে একটা সাজসজ্জার জিনিস কিনে দেবে, তার সন্তানকে পড়াশোনা করে, তার ইনকাম কোনটা? তার ইনকাম কিন্তু এই যে জনগণের আপনার দেয়া টাকায় তার বেতন হচ্ছে, সুতরাং তার দায়বদ্ধতাটা কিন্তু বেশি। সে যদি জনগণের জন্য কাজ না করে তাহলে কিন্তু তার এটা বেতনটা হালাল হবে না, তার কিন্তু বেইমানি হবে। আপনি ধরেন আপনার পরিবারের ভরণ পোষণ আপনি ঠিক করেন, আপনি কাজ করেন কিংবা ব্যবসা করেন, আপনি কারো পয়সা দিচ্ছেন না। কিন্তু যারা সরকারি চাকরি করে তাদের কিন্তু এই দায়বদ্ধতাটা বেশি। কিন্তু বাস্তব কথা হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, অনেকে পারে না। আর বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যারা সরকারে যায় সে মনে করে কি যেন হয়ে গেছে। আপনারা যদি বাইরের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, মন্ত্রী তাদের দিকে তাকান, ওই সমস্ত দেশে কে এমপি হইলো, কে মন্ত্রী হইলো, ওগুলো জনগণ পাত্তা দিয়েও বলে না, বা অনেক জায়গায় পাগলেও পাত্তা দেয় না। বাস্তব কথা হচ্ছে, কারণ সে মনে করে যে ও 5 বছর ও দেশের সেবা করার দায়িত্ব নিছে, ও এটা কাজ, ও এটা করবে। আমার দায়িত্ব ছিল আমার একটা ভোট দিয়া 5 জন মানুষ দাঁড়াইছে, তাদের মধ্যে সঠিক মানুষটাকে বাছাই করা, যেই মানুষটা সৎ, সাহসী, যার পেছনে কালি নাই, যে দেশের জন্য কাজ করবে, এরকম একটা কমিটেড লোককে বাছাই করা। তো বাছাই করে দেয়, আমি দিয়ে দিয়েছি আমার ভোটটা, নাগরিক হিসেবে আমার অধিকার ছিল, ভোটটা আমি দিয়েছি। এখন তুমি এতগুলো মানুষের ভোট নিচ্ছ, সুতরাং তোমার দায়িত্ব এই মানুষগুলো যেই বিবেচনায় তোমাকে ভোট দিয়েছে সেই বিবেচনায় তোমার কাজ করা। যেখানে পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, এখন ইউটিউব ফেসবুকের কল্যাণে আপনারা দেখতে পান, বাইরের দেশের কিছু কিছু এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে ট্রেন দুর্ঘটনা ঘটছে, ওই অভিযোগের দায় নিয়ে ট্রেনের দায়িত্বে থাকা মন্ত্রী পদত্যাগ করে। একটা বাস দুর্ঘটনা ঘটছে, ওই দেশের মন্ত্রী এটা তার নৈতিক জায়গা থেকে সে মনে করে এটা কেন ঘটলো, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমি কেন এরকম একজন ড্রাইভার বা রোডের এই অবস্থা, অনেকে পদত্যাগ করে। বাইরের দেশে কালচার আছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে অনেক ঝাড়ু জুতা পিসা পিঠা পিঠা করলেও তারা সহজে যায় না। কারণ হচ্ছে সে তো মুখে বলে যে পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, জনদরদী, বিশিষ্ট সমাজসেবক, কিন্তু কাজে তো সে ওই লোক না। সে নির্বাচন করে আমাদের দেশে, বলছে এখন অনেকেই মামলা হবে, বাইরের অনেক মানুষ খেপা যাবে যে সে সব রাজনীতিবিদদের অপমান করতেছে। ম্যাক্সিমাম রাজনীতিবিদ যারা আজকে আছে
সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বলেন ম্যাক্সিমামই ধান্দাবাজ। সে চিন্তা করে যে কোনো একবার চেয়ারম্যান হইলে এই যে কাজকোজ হয় ইউনিয়ন পরিষদে, কিছু টাকা পয়সা কামান যাবে, যা পরবর্তী 2-3 প্রজন্ম পয়সা খাইতে পারবে। এমপি চিন্তা করে ওইটা যে এমপি যে একটা সুযোগ সুবিধা, ধরেন সাধারণ মানুষ গাড়ি কিনলে 400% 500% ট্যাক্স দেয়, অর্থাৎ বাইরে থেকে যদি একটা প্রাইভেট কার ধরেন 10 লাখ টাকায় কিনে আনছে এখানকার যে এজেন্ট, সে কিন্তু বাংলাদেশের সরকারকে ভ্যাট দিতে হবে তার আরো ধরেন 500% হলে 50 লাখ টাকা। 10 লাখ টাকা কিনা 50 লাখ টাকা ভ্যাট দেয়, এবং ভ্যাটটা আপনি কিনবেন আপনার উপরে চলে যায়। কিন্তু এমপি যে হয় সে আপনার ওই শুল্ক মুক্ত কোঠায় গাড়ি আনতে পারে। তো সে আপনার গাড়ি আনে, আবার নিজে কয়েকদিন ব্যবহার করে আরেকজনের কাছে বেচাও দেয়। সে হচ্ছে ধান্দার জন্য অনেকে চিন্তা ভাবনা করে, কারণ কেউ যদি লিগাল হয় তাহলে তার দায়িত্ব থাকবে যে আমি এমপি হিসেবে 2টা বা 5টা গাড়ি আনতে পারি, তাহলে আমার ব্যবহারের একটা গাড়ি 2টা গাড়ি আমি এই 2টা আনবো, আমি এই 2টা ব্যবহার করবো। অথবা এই গাড়ি যদি আমি বিক্রি করি তাহলে আমি যে শুল্ক মুক্ত কোটা আনছি এই শুল্ক আমি সরকারি কোষাগারে জমা দেবো। যেটা আওয়ামী লীগেরই এক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল শুরুর দিকে, আমাদের যে ইয়ার ছেলে, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ, দেখছেন এমপি থেকে সে পদত্যাগ করছিল। কেন পদত্যাগ করছিল? পরবর্তীতে বিবিসি, সময় টিভি, বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে তিনি বলছেন যে আমি রাজনীতি করছি বা আওয়ামী লীগের রাজনীতিতে আকৃষ্ট হয়েছিলাম ওই সময় আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, তাদের যে বাণী ছিল যে তারা এই যে আপনার বিরোধী প্রতিপক্ষকে দমন পীড়ন, সংঘাত, সহিংসতা, নিপীড়নের রাজনীতি করবে না, তারা একটা সম্প্রীতির রাজনীতি করবে, একটা সহনশীলতার রাজনীতি করবে, তরুণদেরকে সামনে নিয়ে রাজনীতি করবে। কিন্তু উনি বলছেন যে আমি ক্ষমতা আসার পর দেখি ওই যে মিথ্যা মামলা দায়ের করতে হয়, তিনি বলছেন যে তারটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে একজন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, একদিন তো জবাবদিহি করতে হবে। আমরা তো বিশ্বাস করি যে, এবং বিশ্বাস না করার কিছু নাই, এটাই সত্য। আপনি এখানে আছেন এটাই মিথ্যা, সাময়িক সময়ের জন্য, নামতে নামতে আপনি মারা যেতে পারেন। আমাদের বয়সে অনেক ছেলে মেয়ে অনেকে চলে গেছে না, তো মৃত্যুটা তো সত্য। মৃত্যুর পরে যে যে ধর্মে বিশ্বাস করেন না কেন, অনেকেই তো মনে করি আমরা সৃষ্টিকর্তার কাছে একটা জবাবদিহি করতে হবে। তো ভদ্রলোক বুঝছেন যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসাই দেই, মানুষকে জেলে রাখবো মাসের পর মাস, এর জন্য তো তার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই ভদ্রলোক এইগুলো নিয়ে বিরোধিতা করছেন যে এগুলো আমরা এই প্রতিহিংসা চাই না, এইভাবে রাজনীতি আমরা চাই না, আমরা একটা নতুন ডাইমেনশন রাজনীতি করতে চাই। দেখে যে সে একা বলতেছে আর বাকিরা আর পাগল বলতেছে, যে বেটা কয় কি, যে বিএনপির বা বিরোধী পক্ষকে যদি রাজনীতি মামলা সামলা দিয়া চাপে না রাখে আমরা রাজনীতি করতে পারবো, ক্ষমতায় থাকতে পারবো? ভদ্রলোক রাজনীতি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, আমেরিকায় চলে গেছেন, কিন্তু তার অ্যাকাউন্টে তার বেতন ভাতা পাঠাইছে। পরে সে চিঠি লিখছিল সংসদে যে আমার অ্যাকাউন্টে বেতন ভাতা কেন পাঠাইছে, এটা ফেরত নেন, কারণ আমি সংসদ সদস্য পদে এখন নাই, মন্ত্রী নাই, সুতরাং আমার এই বেতন ভাতার দরকার নেই। আর কিছু আছে তো ও তো পার্লরে না দিলেও আরেক জায়গায় চুরি করে খায়। কারণ আপনার যদি একটা কাজ হয়, দেখা যায় 100 কোটি টাকার একটা কাজ, সে ইঞ্জিনিয়ার আগে বলে দেবে টেন্ডার কে পাবে, বা ওই কোম্পানি তারে বলবা এমপি সাহেবের জন্য 20 লাখ টাকা দেওয়া যাইতে, সে তো এই বাটপারি করে খায়, ওই ভদ্রলোক টাকাটা ফেরত দিতেছে। তো এটা ঠিক, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনি আমার কথা বলা লাগে, আপনি আপনার নিজের দিকে চাই দেখেন। আপনি যে কয়জন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এমপি কে চিনেন, কয়টা মানুষ দেখছেন যে নিজের পকেটের টাকা দিয়ে আপনার মানুষের উপকার করে? কয়টা এমপি মন্ত্রীকে পাবেন যে যারা নিজের বাপের টাকা পয়সা, নিজের জায়গা জমি বেচে রাজনীতি করে, ধান্দাবাজি সবাই করে? লঞ্চ ঘাটের যাদের লঞ্চ ঘাট আছে, মানুষ আসে ওইখান থেকেও 10 টাকা চাঁদা নেয়। প্রকৃত জনপ্রতিনিধি সে বলতো ফ্রি যাবে আমার জনগণ, কোনো টাকা চলবে না, নিলে একবারে নামমাত্র 2 টাকা দিয়ে যাবে, কিন্তু সেই মানুষ খুব কম পাবেন। আর বাস্তব কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রাজনীতিতে চলার ফলে ভালো মানুষ ইচ্ছা করে কেউ রাজনীতি থেকে দূরে সরে গেছে, কেউ টিকতে পারে নাই, দেখছে যে সবাই চোর। এখন এর মধ্যে উনি যদি চুরি না করে তাহলে উনিও থাকতে পারতেছে না, তো অনেক জিনিস এই জায়গা থেকে আমরা চাই এই রাজনীতির একটা পরিবর্তন হোক। রাজনীতি একটা জনসেবা, এবং রাজনীতি করতে আমরাও মনে করি এই যে রাজনীতির সময় হয় ভোট কিনা লাগবে কেন ভাই? আপনার যোগ্যতা থাকলে মানুষ আপনাকে ভোট দেবে। তো ভোট কিনা যে জনপ্রতিনিধি হয় ও কি ভালো মানুষ, আর ও কি ভালো উদ্দেশ্যে কেউ ভোট কিনে? আমরা এই যে ডাকসু বিপি হয়েছি, তারপরে যে আমরা ছাত্র সংগঠন থেকে আজকে রাজনৈতিক দল করছি, আমরা তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টাকা দিয়ে ভোট কিনে নিই, ছাত্রদের জন্য কাজ করছি, নির্যাতিত হয়েছি, ছাত্ররা প্রতিদান দিয়েছে ভোট দিয়ে। ঠিক আজকে আমরা যদি জাতীয় রাজনীতির জায়গা থেকেও যদি মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে পারি, মানুষ আপনাদেরকে ভোট দেবে।
এখন তার জন্য আপনাদেরকে বাস্তব কথা একটা যুদ্ধ করতে হবে, কারণ এই যে চোর বাটপাররা এতদিন ধরে যে খাইতেছে, আপনি তাদের খাওয়ার মধ্যে হাত দিয়ে ফেলাইছেন। আপনি নিজে খাওয়ার জন্য হাত দেন নাই, তাদের খাওয়াটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি যখন তার দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলবেন তখন তো তার গায়ে লাগবে। এবং এই যে গত 12টা বছর 13টা বছর এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার 8 সালে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আছে, 14 সালে নির্বাচন হয়েছে, এটা যার বিবেক আছে, যে আল্লাহ খোদারে ভয় করে, এই মানুষ কি বলতে পারবে যে 14 সালে কোনো নির্বাচন হয়েছে? যারা বলে এদের চেয়ে মিথ্যুক, এদের চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে কেউ আছে? একবার চিন্তা করেন যে সমগ্র জাতির সামনে মিথ্যাচার করে যে 14 সালে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা ক্ষমতা দিই, কিংবা 18 সালের নির্বাচনেও কয়টা মানুষ ভোট দিতে পারছে আমরা সবাই জানি না আমাদের এলাকায়। তো এই মিথ্যা কথাগুলো যারা বলে, দেখেন আমরা হা করে শুনতেছি। এবং এমন দুর্ভাগ্য, তারাই মন্ত্রী হচ্ছে, এমপি, তারা আবার নীতি কথা শোনায়, মানুষকে উপদেশ দেয়। ধরেন আমাদের আইনমন্ত্রী, তিনি তো জনগণের ভোট ছাড়াই মন্ত্রী, তিনি জজ সাহেব যারা বিচারক তাদের উদ্দেশ্যে একটা সবক দেয় যে আপনারা ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার না করলে সমাজ রাষ্ট্র টিকবে না। অথচ উনি নিজেই জনগণের ভোটাধিকার হরণ করে, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, ডাকাতি করে, চুরি করে উনি কিন্তু এমপি সাচ্ছেন। তো বাস্তব কথা হচ্ছে, দেখেন পৃথিবীটা, সমাজটা, দেশটা কোন দিকে যাচ্ছে, যে খারাপ মানুষগুলোরই আধিপত্য, যেটা কিছুক্ষণ আগে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের আলোচনা উঠে আসছে, যে আজকে আমরা দেশের মানুষ বলছি, দেশের মানুষ নানান প্রতিকূলতা প্রতিবন্ধকতার কারণে চাপে আছে, কিছু বলতে পারতেছি না। শেষ পর্যন্ত আমেরিকার মতো একটা রাষ্ট্র এদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। কি জন্য? যে আপনি নিজেরা খারাপ হইলেও খারাপের একটা লিমিট আছে। তো আমেরিকাও বিভিন্ন জায়গায় নানান ধরনের যুদ্ধ টুদ্ধের সাথে তাদেরও জড়িত আছে, তারাও অনেক জায়গার হত্যার সাথে জড়িত। কিন্তু তারা দেখছে যে এটা কোন দেশের একটা আইন শৃঙ্খলা বাহিনী, যারা নিজ দেশের নাগরিকদেরকে হত্যা করে, রাজনৈতিক ভিন্ন মতের কারণে তুলে নিয়ে গুম করে, তো তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। এই নিষেধাজ্ঞা নিয়ে এখন বাংলাদেশে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এটার সারমর্মটা হচ্ছে এই নিষেধাজ্ঞার ফলে বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের গদিতে একটু কাঁপন ধরেছে, তাদের একটু টেনশন বেড়েছে, এবং রাতের ঘুম অনেকের একটু সমস্যা হচ্ছে, যে চিন্তা করতেছে যে আমেরিকা কি স্ট্যান্ড নেয়। এবং যদি আমেরিকা, এখন তো রাজনৈতিক যারা বিরোধী দলের নেতৃবৃন্দ তারাও মানে গ্রামের টোটাল কচু গাছ কাটতে কাটতে ডাকাইতে। তো এই যে মানুষ অত্যাচার নির্যাতন করতে করতে মানুষ মনে করছে সারা জীবন তো একটাই, কি হইবে, এইবার একটা লড়াই চূড়ান্ত করে আসবে। অনেক মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে জায়গা জমি হারাইছি, ব্যবসা বাণিজ্য হারাইছি, মামলার হাজিরা দিতে দিতে 12 বছরে 6 সম্বল শেষ। তো অনেক মানুষ হচ্ছে ডু অর ডাই একটা হবে, এখন একটা টেনশন আছে, যদি এই পরিস্থিতি হয় তো তাহলে মামলা এখন ওরা দিচ্ছে। তার বলছে যে আমাদের নামে মামলা দিচ্ছে। আরে ভাই, আমাদের নামে তো ভুয়া অভিযোগে মামলা দিচ্ছে, এদের নামে সত্য অভিযোগে শত মামলা করা যাবে। তো ওই মামলায় দেখা যায় সেই মামলার হাজিরা দিয়ে এরা কুল কিনারা পাবে না, আবার বাইরে যাবে। এতদিন যে রাস্তাটা ছিল, এখন ওই যে নিষেধাজ্ঞার ফলে অনেকে বাইরে যেতে পারবে না, তো এইখানে এখন এদের একটা মারাত্মক টেনশনে পরিণত হয়েছে। এখন আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের যে অবস্থানটা, আমরা যেটা বলছি, আমরা মানুষকে এই জিনিসটা বোঝাতে চাই যে আমাদের রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য এটা। আমরা চাই না যে এই দেশ থেকে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাক, বিএনপি নিঃশেষ হয়ে যাক। আমরা চাই সব দল থাকুক, যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যার যার রাজনৈতিক পছন্দ অনুযায়ী শেষে রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগ বিএনপি, বাস্তব কথা, তারা এটা কখনোই করেনি। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকতেও কিন্তু আওয়ামী লীগের বাটন চালাইছে। আজকে যে আওয়ামী লীগ ধরেন চালাচ্ছে, শুধুমাত্র এটা না, বিএনপিও চালাইছে। তো সেই বাস্তবতায় আমরা চাচ্ছি যে একটা সহনশীল রাজনীতি আমাদের দেশে তৈরি হবে। যে কারণেই আমাদের এই দলটা, যে তোমরা আওয়ামী লীগ বিএনপি একদলকে মাইরে ফেলাইতে চাও, কাটিয়ে ফেলাইতে চাও, দেশ ছাড়া করতে চাও, আমরা সবাইকে রাখতে চাই। এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে যারা ভালো, অন্যান্য দলে যারা আছে, সবাইকে আমরা আহ্বান জানাই। এর মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে, মানুষকে বোঝাতে হবে। অনেকে বলতে পারে ভাই, হাত পাকা চরমনায় পিসাব, অন্যান্য ইসলামিক দল, এই দলগুলো তো ভালো অবস্থান আছে, তো এই দলগুলোও তো আপনারা একসাথে কাজ করতে পারেন, এই দলগুলোকে নিয়ে একসাথে নানা ধরনের কথাবার্তা বলে। সেই ক্ষেত্রে দেখেন, বাস্তব কথা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতির এখনো বিদেশিরা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে। এটা আমি আপনি মানি কিংবা না মানি, তাতে কিচ্ছু আসে যায় না। বাস্তব কথা হচ্ছে এইটা। যারা একটু পেপার পত্রিকা পড়েন, ইউটিউব ফেসবুক দেখেন, কিছু টকশো বক্স দেখেন, তার বিভিন্ন টকশো বা তথ্যের ফলে জানতে পারেন। বিশেষ করে কিছুদিন আগে একটা কথা খুব মানে জনসম্মুখে আসছে, যে 1/11 এর সময় সেনা সমর্থিত সরকারকে বাংলাদেশের
বিশেষ করে সেই সময় আমাদের প্রতিবেশী দেশ ভারত, ব্রিটেন, আমেরিকা কয়েকটা দেশ সমর্থন দিয়েছিল, যে কারণে তারা টিকে ছিল। তো বাস্তব কথা হচ্ছে এরা বিভিন্ন সময় একটু প্রভাব বিস্তার করে, কারণ হচ্ছে অর্থ দিয়ে সমাজে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে যার একটু টাকা পয়সা আছে, ওই যে অনেকে বলছে সে নামাজ পড়ুক বানাবো, কারে আপনার মসজিদের সভাপতি বানাই দিচ্ছে, হ্যাঁ তার টাকা পয়সা আছে, তার টাকা পয়সা দেয়। তো এটা তো বাস্তব কথা, টাকার পরে একটু প্রভাব থাকে। তো বিশ্ব রাজনীতিতে যাদের একটু টাকা পয়সা আছে, শক্তিশালী রাষ্ট্র, তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন একটু প্রভাব বিস্তার করে। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হয়েছে তাদের কাকু সেই রাজনীতিটা করতে চায়। তারা যদি ভেবে বলতো, ধরেন আমাদের দেশের যদি আদালতটা এরকম শক্তিশালী একটা আদালত থাকতো, যে যে অন্যায় করবে তার বিচার হবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে মামলা করলে, সে প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক, তাহলে কিন্তু অপরাধ করে পার পাবে এই কথা ভাবতে পারতো না। কিন্তু আমাদের দেশে সেটা নাই। আমাদের দেশে যদি এরকম একটা নির্বাচন কমিশন থাকতো, যাদের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, যারা জনগণ যাদেরকে ভোট দেবে তারাই জয়লাভ করবে, সেই রকম একটা সক্ষম নির্বাচন কমিশন যদি আমরা গঠন করতে পারতাম, তাহলে আমাদের নির্বাচনে এই বিদেশিরা প্রভাব বিস্তার করতে পারত না। কিন্তু আমরা সেটা পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের স্লোগান, আমাদের রাজনৈতিক কর্মসূচিতে আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি যে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাই, যে বিচার বিভাগ তাদের মতো চলবে, রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই, যেখানে মানুষ ভোট দিতে পারবে, নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানে একটা গরিব মানুষের ছেলে থেকে শুরু করে ধনী মানুষের ছেলে যেন একই লেভেলে পড়তে পারে, সেই ধরনের একটা পরিবেশ আমরা চাই। আমরা এই যে কৃষক, আপনার রংপুরে আলু হয় কিংবা বগুড়াতে টমেটো হয়, শশা হয়, তারা দাম পায় না, অথচ ঢাকায় দেখেন ঠিকই অনেক সময় 60 টাকা 80 টাকা 100 টাকা দিয়ে খাওয়া লাগে। তো যদি আমাদের দেশে কৃষি মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে, তারা যদি এটা দেখভাল করতো, তাহলে এই ভোগান্তিটা কিন্তু হতো না। চালের বাজারে চালের দাম অনেক, কিন্তু দেখা যায় আমরা ধানের সময় দাম পাই না। তো এইরকম একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে দেশটা চলে, যেখানে আমাদের একটা 21 দফা রাজনৈতিক কর্মসূচি আছে, যেখানে আমরা কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছাত্র, মাদ্রাসার আলেম ওলামা থেকে শুরু করে সবার বিষয়ে আমরা কিছু কথা বলেছি। যারা একটু পড়াশোনা জানেন বোঝেন, 21 দফা আমাদের রাজনৈতিক কর্মসূচি একটু আলোচনা করবেন, বুঝতে চেষ্টা করবেন। এবং আমাদের দলের কর্মকাণ্ড, দলের নেতৃত্ব বিষয়ে আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ বিএনপির মতো এটা একটা পরিবারতান্ত্রিক দল করবো না। আমি আজকে দলের সভাপতি কিংবা রেজা কিবরি আহ্বায়ক, তারপরে তার বউ আসবে, তার ছেলে আসবে, তার মেয়ে আসবে, আর যারা এই দলে রাজনীতি করতেছে তারা নিচেই পড়ে থাকবে। আমাদের ছাত্র এবং যুব অধিকারের যেভাবে নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, যে ছাত্র অধিকারের ভোটাররা ভোট দিয়ে নির্বাচন করছে। ভোটার কারা? জেলার 5 জন প্রতিনিধি, মহানগরের 5 জন প্রতিনিধি, বিভিন্ন কমিটি। ছাত্রের ক্ষেত্রে একই প্রক্রিয়া। সুতরাং আপনি গরিবের পোলা হন আর ধনীর পোলা হন, আপনার মাথায় যদি কিছু থাকে, নেতৃত্বের গুণাবলী যদি থাকে, আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনি মানুষকে যদি কনভিন্স করতে পারেন, তাহলে আপনি এই সংগঠনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যেতে পারবেন। ছাত্র যুব অধিকারের মতো আমাদের মূল দলেরও কর্মকাণ্ড এইভাবেই পরিচালিত হবে। এখন আমাদের নতুন সংগঠন চাইলেও এখনই সব নিয়ম নীতি আমরা কঠোরভাবে চাপাই দিতে পারিনি, বা চাইলেও সব বাস্তবায়ন করতে পারিনি, একটু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার মানুষের কাছে করতে পারবেন যে এই দলের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে এই দলের কর্মকাণ্ড এইভাবে, যেটা অন্য অন্য দলে নাই। তো আশা করি আপনারা যদি এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, বোঝাতে পারেন, তাহলে মানুষ এই দলে আসবে। এই ভাই একটা কথা বলেছেন যে আমাদের দলে একটু সিনিয়র লোকজনও দরকার, শিক্ষক টিক্ষক। একদিক দিয়ে ঠিক আছে, আবার আরেক দিক দিয়ে বাস্তবতা হচ্ছে যে এই ধরনের সংকটে বয়োবৃদ্ধরা রাস্তার আন্দোলন সংগ্রাম প্রতিকূল পরিবেশে ভূমিকা নিতে পারে না। কারণ যুবক মানুষ কথা কথা নির্বাচন থেকে শুরু করে মাঠে একটা হামলা করলে আবার ঘুরে দাঁড়ায়, কিন্তু বয়োবৃদ্ধরা এটা পারে না। বাস্তব কথা, দেশের যে অবস্থা এখন, এই সময়ে একটা শক্ত আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের ভোটাধিকার যেটা এই সরকার গায়েব করে দিয়েছে, এটা আমরা ফিরে আনতে পারবো না।